আসসালামু আলাইকুম। আজকে গেছিলাম হংকংয়ের একটা গ্রাম দেখতে। আমাদের স্টেশন থেকে ৭-৮টা স্টেশন পরেই গ্রামটা। গ্রামটার নাম হচ্ছে কামতিন। সুন্দর একটা পাহাড়ি গ্রাম। হংকংয়ের বেশিরভাগ পাহাড়ি হচ্ছে সবুজ গাছপালায় ঘেরা, কিন্তু এই গ্রামের পাহাড়টা একদম ন্যাড়া পাহাড়। গাছপালা বলতে কিছুই নাই। অবশ্য যারা ট্রেকিং পছন্দ করে তারা এই অঞ্চলটায় পাহাড়ে যায় শুধু ট্রেকিং করার জন্য। এই যে কামতিন স্টেশনে আমরা পৌঁছে গেলাম। আমার পিছনে যে পাহাড়গুলো, ওই পাহাড়ের নিচেই হচ্ছে গ্রামটা। স্টেশনটা থেকে নেমে একটু আশপাশটা হেঁটে হেঁটে দেখছিলাম। স্টেশনের পাশেই হচ্ছে এই গ্রামীণ একটা বাজার। এলাকায় কোনো হাইরাইজ বিল্ডিং নাই। আকাশটা স্পষ্ট দেখাচ্ছিল। অবশ্য অনেক মেঘলা ছিল, যার জন্য আশেপাশের পাহাড় বা প্রকৃতিটা ওইভাবে ক্লিয়ার ছিল না, কিন্তু মানে হাইরাইজ বিল্ডিং না থাকার জন্য যে আকাশ মেঘলা হোক বা একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার হোক, যেমনই হোক দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগতেছিল, মানে একদম গ্রাম্য নিরিবিলি একটা মার্কেট। আমরা যখন এই মার্কেটটা দেখতে গেলাম তখন 11:30-12টার মতো বাজে। সেজন্য দোকানপাট খুব একটা খুলে নেই, কিছু কিছু মানে সবই খুলতেছে। হংকংয়ে আবার মোটামুটি 12টা 12:30টার পর থেকে মার্কেটগুলো পুরোদমে খুলে যায়। কিছু কাঁচা বাজার থাকে যেগুলো ওই যে বড় বাজার, সেগুলাতে একটু ভোরের দিকে খোলে, সেটা কাঁচা বাজার, মাছ মাংস। কিন্তু ওই মলের ভিতরে যে সুপার মার্কেটগুলো থাকে বা নর্মালি যে মার্কেটের মধ্যে দোকানপাটগুলো থাকে, এগুলো সাধারণত খুলে হচ্ছে ওই 12টা 12:30টার পর থেকে পুরোদম। তো যাই হোক, এই সময় সবে মার্কেটটা খুলছিল, তাও যেটুকু ছিল দেখতে পেলাম, খুব ভাল লাগলো। এরপর আমরা একটা মিনি বাস, ওই গ্রামটায় কোনো বড় বাস যায় না, কারণ ছোট ছোট রাস্তা তো 19 সিটের একটা মিনি বাস হংকংয়ে চলে। ওইটা হচ্ছে শহরের ভিতর দিয়ে যেগুলো জায়গা, মহল্লার ভিতরে যেগুলো শহর জায়গা আর কি, সেগুলোর ভিতর দিয়ে চলাচল করে। তো আমরা এমনই একটা বাসে চড়ে 10 মিনিট কিংবা 12 মিনিটের মধ্যে ওই গ্রামের স্টেশনটা আসলাম, বাস স্টপেজ এটা। এখানে এসে বাস থেকে নেমে মানে মনটাই ভালো হয়ে গেল। বেশ অনেক দিন খুব হইচইয়ের মধ্যে কোলাহলপূর্ণ একটা জায়গায় থাকি, তো এটা হচ্ছে একদম কোলাহল মুক্ত নিরিবিলি একটা পরিবেশ। মানে এসেই মনটা অন্যরকম হয়ে গেল। এই ফুলটা কে কি নামে চেনো জানি না, এটাকে আমরা চিনি গোল্ডেন শাওয়ার বলে। আমাদের বাসায় দিনাজপুরে আম্মা এটা গেটের সামনে লাগাইছিল। এই গাছটা বেশ লতায় লতায় পুরা বাড়ি ছেয়ে পড়ে, তারপরে কমলা রঙের ফুলে একদম ভরে যায়। ওই যে দূরে পাহাড়টা দেখা গেল, ওটাই হচ্ছে সেই ন্যাড়া পাহাড়। গ্রামের বাড়িঘর দেখতেছিলাম, তারপর রাস্তা দিয়ে হাঁটছিলাম, একদম গ্রাম, মানে আমাদের মতো বাংলাদেশের যে গ্রাম আমরা বুঝি গ্রাম বলতে, সেরকম গ্রাম না এখানে, কিন্তু এখানকার গ্রাম হচ্ছে এমন। এত আধুনিক একটা শহরে থাকি আর সারাদিন এত এত মানুষকে দেখি যে এই গ্রামে যে অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল। রাস্তাতে একটা মানুষও ছিল না, খুব বেশি 2-1টা মানুষ চোখে পড়ছে। মানে এটা বোঝাতে পারবো না, অনেক দিন একটা হইচইয়ের মধ্যে থাকার পর একটা ফাঁকা জায়গায় গেলে কেমন লাগে। এই যে এটা একদম একটা ট্রেডিশনাল চাইনিজদের বাসা,
চাইনিজরা ওদের বাসার সামনে গেটের কাছে আর কি, একদম গেটের সাথে এরকম ছোট্ট মন্দিরের মতো বানায় রাখে। সেখানে আবার ফল মূল, ধূপকাঠি, ইভেন কি মদ পর্যন্ত দেয়, মানে পূজা করে আর কি, এরকম কিছু। আমার এত আইডিয়া নাই, যেটুকু আমি দেখি ওদের আর কি কাণ্ড কারখানা। আর বাড়িগুলোতে সুন্দর ওই যে লাল কাগজে কিছু লেখা থাকে চাইনিজে, আমার মনে হয় কোনো ধর্মীয় বাণী টানি জাতীয় কিছু ওই লেখা থাকে, ওটা ওরা বাড়ির সামনে এরকম লাগায় রাখে। হয়তো ভালো কোনো কথা থাকে না আমাদের, যেমন কোনো ইসলামিক লাইন থাকে কোরআনের, এরকম কিছু ওদের কোনো ধর্মীয় বাণী। এই যে বাসাটা দেখতেছিলাম, এ বাড়িওয়ালা কচ্ছপ পালে। আবার বাড়ির সামনে কি সুন্দর পেঁপে গাছ লাগাইছে, পেঁপে হয়েছে, ভালোই লাগতেছিল। কিন্তু এখানে আমি যখন ভিডিও নিচ্ছিলাম আমার কাছে একটা ব্যাড স্মেল লাগছে। হয়তো বা ওই কচ্ছপগুলো থাকে এখানে, পটি টটি করে ঠিক মতো হয়তো ক্লিয়ার করে নাই। আমার একটা খুব খুব ব্যাড একটা স্মেল আমি পাইছি। যাই হোক, এই যেটা হচ্ছে কামতেন স্টেশন ক্লাব। এই ক্লাবটা মানে খুবই সুন্দর। এখানে বিভিন্ন ফসলের আবাদ আছে, এখানে বিভিন্ন রকম ফল গাছ আছে, মানে ভাল লাগছে। এখানে অনেক বড় পরিসরে না, কিন্তু ছোট ছোট মাঠে মাঠে আর কি ওরা বিভিন্ন, এখন যেই আবাদ মানে যখন যেটার মৌসুম সেই আবাদটা করে আর কি। বাচ্চারা যায়, আবার অনেক স্টুডেন্টরা যায়, হয়তো বা মানুষজন গেলে অন্তত ফসল বা ফল আবাদ সম্বন্ধে একটা ধারণা হয়। এই বাসাটা না আমার এত ভালো লাগছে, আমার নিজের গ্রামের বাড়ির কথা মনে পড়ছে। এই যে বাসাটা, তার সামনেই একটা কি সুন্দর পুকুর, আর ওই পুকুরের পরেই হচ্ছে ক্লাবটা। তো এই বাড়িওয়ালার হচ্ছে বেনিফিট কি, যতদিন এই ক্লাবটা আছে এই বাসায় যারা বসবাস করবে তারা কিন্তু খুব সুন্দরভাবে পরিবেশটা উপভোগ করবে। এই যে ক্লাবটা ঢুকতেই একটা ফুড কোর্ট, মোটামুটি স্ন্যাক্স জাতীয় খাবার বেশ ভালোই পাওয়া যায়, কিন্তু আমরা তো আর এগুলো খাবো না, তো আইসক্রিম, পানি, কোক এইগুলো কিনেছিলাম। এই যে এখানে একটা কচ্ছপদের, হয়তো এটা আমার মনে হলো যে এটা প্রজনন কেন্দ্র মনে হয়, কারণ আমি অনেকগুলো কচ্ছপ দেখলাম, ছোট বড়। আর কচ্ছপগুলো না, আমরা তো রাস্তায় দাঁড়িয়ে দেখছিলাম ওদেরকে, একটু দূরেই ছিল, কিন্তু দেখলাম কি ওরা মানুষের কাছে কি সুন্দর চলে আসলো, তাকে তাকে দেখছিল। এই যে ন্যাড়া পাহাড়টা, একদম সৌদি আরবে আমি এরকম পাহাড় দেখছি, হংকংয়ে কিন্তু এমন না পাহাড়, পাহাড়ে খুব গাছপালা থাকে, এই পাহাড়টাই দেখলাম ন্যাড়া। এই যে যেহেতু অনেক বাচ্চারা যায় গার্জিয়ানদের সাথে, তো তাদের আবার বাচ্চাদের একটু এন্টারটেইনের জন্য কিছু রাইডও রাখছে, গেমের ব্যবস্থা আছে। তারপর এই যে বিশাল একটা মাঠ রাখছে, যেখানে বড় হোক ছোট হোক খেলতে পারবে। তারপর হচ্ছে ওই আরেকটু সামনে পাহাড়টার কাছাকাছি গেলে তাঁবু করার আর কি জায়গা আছে, খুব সুন্দর। দিন রাত সবসময় এখানে তাঁবু করে থাকা যায়, অনেক সেফ। বারবিকিউয়ের ব্যবস্থা আছে। তারপর এই যে ফসলের মাঠ, ওরা মাঠ করেছে আর কি, বিভিন্ন টাইপের ফসল, যেটা যে সিজনে যেই ফসলটা হয় ছোট আকারে সেটা তারা আবাদ করছে, এবং মাশাআল্লাহ যেটাই লাগাইছে আবাদ খুব সুন্দর হয়েছে, ভালো লাগলো। এই যে এলাকাটায় বারবিকিউ করা যায়, তবে বারবিকিউ করলে ওরা চুলা কয়লা দিবে, কিন্তু যেই জিনিসগুলা আর কি যে যেটা খাবার খাবে সেটা নিজেই নিয়ে আসতে হবে। আর এই যে পেঁপে গাছ দেখলাম, এখানে অনেকগুলো পেঁপে গাছ, এবং কি সুন্দর পেঁপে, খুব ভালো লাগছে। তারপরে দেখলাম ধনিয়া পাতা, মূলা, বাঁধাকপি, টমেটো, তারপর দেখলাম মিষ্টি আলু, তারপর ভুট্টা ক্ষেত দেখলাম, স্ট্রবেরি ক্ষেত দেখলাম, আম গাছ দেখলাম, বোঝাই মুকুল আসছে। হংকংয়ে আসার পরে প্রথম আমি আম গাছ দেখলাম, মনে হচ্ছে ফলও ভালো হবে। দেখি যখন আমগুলো বড় হবে, পাকবে, তখন আরেকবার যাব ওখানে দেখতে যে কি অবস্থা। এখানে আবার যার যেটা ইচ্ছা একদম ক্ষেত থেকে ফসল কেনা যাচ্ছে, ফল কেনা যাচ্ছে,
ঘুরে ঘুরে দেখতেছিলাম, আমার খুব ভালো লাগছে। মানে আমার কি বলবো, ফসলের মাঠ দেখেই ভালো লাগতেছিল। অনেকদিন পর আসলে দেখলাম, সেই গ্রামে যেয়ে দেখতাম যে আমিও একটু আম গাছের আম্রকাননে আর কি একটু ফটোশ্যুট করলাম। ঘুরে ঘুরে দেখছিলাম, মনটা ভরে দেখছিলাম আসলে। এই এরিয়াটা হচ্ছে তাঁবু খাটানোর জন্য। এরপরেই হচ্ছে সেই পাহাড়টা। পুরো অঞ্চলটায় তাঁবু করে থাকা যায়, দিন রাত 24 ঘন্টা। একটা তাঁবুর জন্য 50 টাকা দিতে হয়, ডলার আর কি। আর হচ্ছে ওই বারবিকিউ করলে চুলা দিবে ওরা ভাড়া, তো সেটার জন্য $30 নেয় পার হেড। আর যদি কেউ কোনো পেট নিয়ে আসে তো তার জন্য $10 দিতে হয়। এই যে এটা হচ্ছে ওই কান্ট্রি ক্লাবের ভিতরে আরেকটা ফুড কোর্ট। কারণ অনেক বড় এরিয়া জুড়ে, তো ওই হেঁটে হেঁটে দেখতে দেখতে ক্লান্ত হলে এখানেও একটু বসে রেস্ট করা যায়, কিছু স্ন্যাক্স নেওয়া যায়। কারণ ফার্স্ট স্ন্যাক্স যে ফুড কোর্টটা সেটা হচ্ছে একদম কান্ট্রি ক্লাবের ঢুকতে গেটের কাছে। তো এত দূরে এসে তো আবার ওই কিছু খেতে হলে অত দূর হেঁটে যাওয়া তো সম্ভব না। তো সেই জন্য এই ক্ষেতের পাশেই একটা ফুড কোর্ট রাখছে। এই যে এটা হচ্ছে স্ট্রবেরি ক্ষেত, এই পাশটা পুরাটাই জুড়ে স্ট্রবেরি লাগানো। এখন হয়তো স্ট্রবেরির সময়, তাই অন্য সময় হয়তো অন্যটা লাগায়। প্রচুর হয়েছে দেখলাম, মানে পেকে টেকে ফেটে পড়ে রয়েছে। আবার ঝুড়িতে আর কি এক ঝুড়ি দেয়, মেবি $120 বা $150 এমন কিছু। তাতে হচ্ছে এক ঝুড়ি আর কি ইচ্ছা মতো নেওয়া যায়। এক ঝুড়ি ইচ্ছা মতো না, সরি, ইচ্ছা মতো হচ্ছে খাওয়া যায়, যে যত ইচ্ছা খাও। কিন্তু ওই $150 বা $120 এক ঝুড়িতে আর কি নেওয়া যায়। তো আমি একটু টেস্ট করছিলাম, একটা দেখলাম যে টক মিষ্টি ভালোই, কিন্তু আমি আর নেই নাই। দুটা মানুষ তো আমরা, কারণ এত ফল নিয়ে এমনিতেই ঘরে অনেক ফল থেকে যায়। দেখা যায় যে তার মধ্যে এখানে যেহেতু ফরমালিন ছাড়া ফলমূল সব কিছুই, তো ম্যাক্সিমাম দিনই দেখা যায় যে ফল টল পচে যায়, ফেলে দিতে হয়। সো আমি আর স্ট্রবেরি নেই নাই, কারণ এক ঝুড়ি তো আমাদের জন্য অনেক। এই যে কিভাবে মুকুল আসছে, মাশাআল্লাহ, ভালো লাগলো। নিশ্চয়ই এখন বাংলাদেশেও মুকুল আসছে, এখন তো আমের সময়। লিচু গাছও দেখলাম অনেক মুকুল আসছে। এই যে বাঁধাকপি, মানে বড় বড় সাইজের। এলাই কিন্তু কোনো সার দেয় না, বা কোনো ওই যে যেগুলো আমাদের দেশে দেয় না, কি কি সব দেয়, ওই ধরনের বাজে কোনো সার বা বিষ জাতীয় পোকা মারার জন্য যে বিষ দেয়, এগুলা কিছু না। এই ক্ষেত থেকে কিন্তু যার যেটা ইচ্ছা, যতগুলা ইচ্ছা কিনে নেওয়া যায়। কিন্তু একটা জিনিস দেখলাম যে আমাদের যে লোকাল এলাকায় যে বাজারগুলো, ওখানকার তুলনায় কিন্তু এই ক্ষেতে একদম, এখানে তো আরও সস্তা হওয়ার কথা, কিন্তু না, দেখলাম উল্টা, এখানে আরও অনেক বেশি দাম। কেন আমি ঠিক জানি না। এই যে এখানে রীতিমতো দাঁড়িপাল্লা আছে, কৃষকও থাকে মাঠের মধ্যে, দেখলাম বেশ কয়েকটা কৃষক আছে বিভিন্ন ক্ষেতে। তো যে যেটা নিবে দেখায় দিলে ওটা নিয়ে এসে ক্ষেত থেকে, একদম লাইভ ক্ষেত থেকে তুলে তাজা তাজা সেই ফসলটা মানে মেপে, একদম দাঁড়িপাল্লায় মেপে নেওয়া যায় আর কি। কিন্তু যে বললাম এলাকার বাজারের থেকে এখানে দাম দেখলাম 2 গুণ না, আমার তো মনে হলো 3 গুণ, কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি দাম। আমি জানি না কেন এত দাম, তো আমি আর নেই নাই আর কি। এই যে কৃষকটাকে দেখলাম একদম মাটি থেকে, মাটির তলে কিন্তু সব মিষ্টি আলু,
ওই কি সুন্দর মাটির তল থেকে মিষ্টি আলু বের করে, ওই যে ওই মহিলারা প্রথমে ফটোশ্যুট করার জন্য আর কি মিষ্টি আলুটা নিল, পরে ফটোশ্যুট করে ঠরে পরে দেখি যে উনি মেপে টেপে ওটা কিনেই নিল। ভালোই লাগছিল। আমি নেইনি, আমি কোনো ফল নেই নাই, কোনো সবজিও নেইনি, আমি দেখছিলাম আর কি। মানে মন জুড়ায় যাচ্ছিল দেখে। আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, আর একটা সময় তো আমি 2008 থেকে অনেকটা খ্রিস্টানই ছিলাম, তখন আমাকে বছরে অন্তত পক্ষে 2 বার খামারে যেতেই হতো। তখন খুব কাছ থেকে আমি কৃষকদের জীবন দেখছি, বিভিন্ন আবাদ সম্বন্ধে সেই সময় আমার জ্ঞান হয়েছে। এই যে এটা ভুট্টা খেতেদের, এরা কিন্তু ভুট্টা কচি থাকতেই পেরে ফেলে। বাংলাদেশে যেমন একদম ভুট্টা পাকায় পুরো করে তারপর এরা পারে, এরকম কিন্তু না। বাংলাদেশের ওই ভুট্টাগুলা দিয়ে মনে হয় শুধু আটা হয়, আমি ঠিক জানি না, সম্ভবত। আর এই ভুট্টাটা এরা ওই যে পানি দিয়ে সিদ্ধ করে খায়, বিভিন্নভাবে খায়, আর খেতে অনেক মজা লাগে। ভুট্টাকে দেখে আমি একটু ফটোশ্যুট নিচ্ছিলাম। আমারও কিন্তু এক সময় বিঘায় বিঘায় ভুট্টা ক্ষেত ছিল আমাদের। তখন আমার মনে আছে বাংলার জ্যৈষ্ঠ মাসে ওই ওরা ভুট্টা পাড়তো। হ্যাঁ, হয়তো বা বাংলা ইংলিশ হচ্ছে মে জুন, এরকম সময় আমি যেতাম। তখন আমি দেখতাম যে ভুট্টাগুলো ক্ষেত থেকে ওরা পেরে ফেলছে। ওই যে দূরে একটা কলা বাগান দেখলাম, কাছে যায়নি, দূর থেকে একটু জুম করছিলাম। আমার খামারে অনেকগুলো কলা বাগানও ছিল, তো আসলে আমি স্মৃতিকাতর হয়ে যাচ্ছিলাম। আর যেহেতু আমরা বাংলাদেশি, ফসলের ক্ষেত মাঠ এগুলো তো আমাদেরকে টানবেই। আর আমি এমনি তো একটু প্রকৃতি খুব পছন্দ করি, সবুজ আমার খুব ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। আমি ঘন্টার পর ঘন্টা প্রকৃতির মাঝে বসে কাটায় দিতে পারি, তো আমার তো আরও ভালো লাগছিল। মানে আমি সত্যি, আমার কি বলবো, প্রচুর কোলাহলপূর্ণ একটা জায়গায় থাকি আমরা। হংকং মানেই তো অনেক আধুনিক একটা ফাস্ট শহর, তো অনেকগুলো দিন পর এরকম একটা নিরবিলি জায়গায় যায়, সত্যি মনটাই মানে একেবারে বাস থেকে নেমেই মনটা একদম চেঞ্জ, মুড চেঞ্জ। আবার যাব। হংকংয়ে কিন্তু পাহাড় ঘেঁষে বেশ কিছু গ্রাম আছে, ভালো লাগে গ্রামগুলোর। আগেও আমি গেছি, আরও 2-1টা গ্রামে গেছি, সাগর পাড়েও গ্রাম আছে, তো সেটা আর ভিডিও নেওয়া হয়নি। এই যে গ্রামের রাস্তাটা কিন্তু ছোট, 2 লেনের রাস্তা, কোনো মাঝে ডাইভারশন নাই, যার জন্য কিন্তু বড় বাসগুলো আসে না এখানে, ছোট ছোট মিনি বাস বা প্রাইভেট গাড়িগুলো যাতায়াত করে। আমাদের একটু বাস আসতে সময় ছিল, তো আমি এই পুকুর পাড়ের এই চাইনিজ বাসাটার কাছে আরেকবার আসছিলাম। কি সুন্দর না, একদম আমাদের গ্রামে এরকম একটা বাড়ি আছে, তারপরে এরকম পুকুর, তার পাশে হচ্ছে রাস্তা। আমার এটা খুবই ভালো লাগলো, একটু আসলাম, ঘুরে ঘুরে একটু দেখে একটু ফটোশ্যুট করলাম, করে আবার বাস স্ট্যান্ডে গেলাম। এই যে সেই মিনি বাসগুলো, এই বাসে মাত্র 19টা সিট। এই ছোট বাসগুলোই মহল্লার ভিতর দিয়ে বা গ্রামের ভিতর দিয়ে হংকংয়ে যাতায়াত করে। আমরা সেই মিনি বাসে করে আবার সেই কামতিন মেট্রো স্টেশনে চলে আসলাম। ওই যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওই পাহাড়ের নিচে এতক্ষণ আমরা ছিলাম। ওই কামতিন গ্রামটা থেকে আমরা স্টেশনে চলে আসলাম। গ্রাম ঘুরে, সবুজ প্রকৃতি দেখে, ফসলের মাঠ দেখে একটা ফ্রেশ মুড নিয়ে আবার আমরা আমাদের এলাকার দিকে রওনা হলাম। অবশ্য বাসায় যাওয়ার আগে একটু কিছু বাজার করলাম, আসলে মুরগি কেনার দরকার ছিল, একটু মুরগি কিনলাম কয়েকটা, কারণ ওদের মুরগি তো আমি কিনতে পারি না, কারণ মুরগিটা নিজেরা জবাই করে নিতে হয়, তো সেই জন্য আমি আসলে সবসময় মুরগি কিনতেও পারি না। আজকে একটু সুযোগ ছিল, তাই নিজেরাই মুরগি নিলাম, কিছু জবাই করে নিয়ে তারপরে কিছু সবজি টবজি কিনে ধীরে সুস্থে আমাদের বাসার দিকে চলে গেলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। আবার যদি কোথাও যাওয়া হয়
আর যদি সেই জায়গাটা বা বিষয়টা আমার ভালো লাগে দেন অবশ্যই ভিডিও করব ইনশাল্লাহ।